অন্ধকার, নিঃশব্দ রাত আর অজানা ভয়ের এক জগৎ, যেখানে প্রতিটা ছায়ার আড়ালে লুকিয়ে আছে একটা না বলা গল্প। স্বাগতম ভৌতিক রহস্য এর দুনিয়ায়। এখানে প্রতিটি গল্প শুধু গল্প নয়, এগুলো হলো এমন কিছু অভিজ্ঞতা যা তোমার মনের ভিতরে ঢুকে যাবে আর তোমাকে ভাবতে বাধ্য করবে, এগুলো কি সত্যি? আজকের গল্প প্রেমেন্দু মিত্র এর লেখা নিশাচর। রাত যত গভীর হবে এর রহস্য ততই ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই আলো নিভিয়ে দাও, হেডফোন পরে নাও আর প্রস্তুত হও, কারণ ভৌতিক রহস্য তোমাকে নিয়ে যাচ্ছে এক এমন অন্ধকারের মধ্যে যেখান থেকে ফেরার পথ নেই। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। 10 বৎসর আগে বাংলার দুটি স্বামী স্ত্রীর সাধারণ একটি দাম্পত্য কলহের যে নিদারুণ পরিসমাপ্তি ঘটিয়াছিল তাহার কথাই বলি। বাড়িটি তেমন ভালো নয়, অন্তত জীর্ণ। সংস্কার অভাবে তাহার চারিধারের দেয়াল নানা জায়গাতেই ভাঙিয়া পড়িয়াছে, কিন্তু সে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়া সুদূর নীল পাহাড় আর শালের জঙ্গল যখন চোখে পড়ে, তখন তাহার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করিতে ইচ্ছা হয়। ছোট খড়ের দেয়াল বাড়িটি সংকীর্ণ বারান্দায় দাঁড়াইয়া কতদিন অমলা দূরের নীল পাহাড় শ্রেণীর দিকে চাহিয়া আর চোখ ফিরাইতে পারে নাই। এমনটি আর সে কখনো দেখে নাই। বাংলার সমতল আগাছা আচ্ছন্ন পল্লীর সে মেয়ে এমন সুন্দর এ ধারণাই তাহার ছিল না। কাজ করিতে করিতে দিনে অন্তত 100 বার সে বারান্দায় খানিকক্ষণের জন্য দাঁড়াইয়া দূরের পাহাড়ের দিকে চাহিয়া থাকে। স্বামীকে অন্তত 100 বার দিনে ঘুরাইয়া ফিরাইয়া সেই এক কথাই বলে, ভারী সুন্দর দেশ না গো। বিভূতিভূষণের অত উৎসাহ নাই, শুধু সংক্ষেপে হুঁ বলিয়া সায় দেয়। পৃথিবীর সৌন্দর্য দেখিয়া তারিফ করিবার সময় নাই, তাহাকে অনেক কিছু ভাবিতে হয়। 1 মাসের ছুটি মঞ্জুর হইয়াছে, তবু আধা মাহিনায় ছুটি ফুরাইতে আর একটা দরখাস্ত করিতে হইবে, কিন্তু মনিবেরা আর গাহ করিবে বলিয়া মনে হয় না। অথচ অমলা 1 মাসে কী বা এমনি সারবে? দিন 20 হইয়া গেল, তবু নিয়মিত জ্বর এখনও আসিতেছে। এখনকার লোকেরা বলে অন্তত 3 মাস না থাকিলে নাকি এখানকার জলবায়ু ভালো করিয়া গায়েই বসে না। কিন্তু 3 মাস ছুটি যদি না মেলে, এখানকার খরচ কুলাইবে কেমন করিয়া? সাহস করিয়া ভগবান ভরসা করিয়া সে রুগ্না স্ত্রীকে লইয়া চেঞ্জে আসিয়াছে, কিন্তু সাহসের একটা সীমা আছে। চেঞ্জের জায়গা হিসাবে বাড়িটির ভাড়া অন্তত অল্পই বটে, কিন্তু সেই অল্পই যে তাহার কাছে দুর্বহ বোঝা। অমলা ইতিমধ্যে আর একটা কি মন্তব্য করে, সে শুনিতে পায় না। অমলা একটু গলা চড়াইয়া বলে, হ্যাঁ গো, কালা হয়েছে নাকি? এত কি ভাবছো বলো দেখি? বিভূতি একটু অসহিষ্ণু হইয়া বলে, তোমরাও একঘেয়ে, এ সুন্দর তা সুন্দর শুনতে আর ভালো লাগে না বাপু। সুন্দর দেখে তো আর পেট ভরবে না। অমলা উচ্ছ্বাসের মধ্যে বাধা পাইয়া লজ্জিত হইয়া ওঠে, সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষুণ্ণও হয়। স্বামীর ভাবনা যে কি তাহা সে জানে না এমন নয়, কিন্তু স্বামী নিজেই তাহাকে বারবার সকল ভাবনা ত্যাগ করিতে বলিয়াছে। চেঞ্জে আসার কথায় খরচের কথা ভাবিয়া সে আপত্তি করিয়াছিল,
কিন্তু নানাভাবে বুঝাইয়া তাহার সে আপত্তি দূর করিয়াছে। সে সম্বন্ধে কোনো কথা পারিলে স্বামী বলিয়াছে, ভাবনা টাবনা ছেড়ে তুমি শুধু তাড়াতাড়ি সেরে উঠবার চেষ্টা করো দেখি। প্রথম প্রথম তাহাদের কি সুখেই কাটিয়াছে। নতুন দেশের সৌন্দর্য বিস্ময় মুগ্ধ চোখে শুধু দেখিয়া নয়, পরস্পরকে বলিয়া যেন তারা ফুরাইতে পারে না। কিন্তু গত কয়দিন হইতে স্বামীর ভাব যেন কেমন বদলাইতে শুরু করিয়াছে। অমলার মনে হয় অবশ্য দোষ তাহারই। চেঞ্জে আসিয়াও তাড়াতাড়ি না সারিয়া তাহার অন্যায়। না সারিলে টাকা খরচ বৃথাই হইবে। তবুও স্বামীর এ বিরক্তি সে আশা করে নাই। মুখখানি ম্লান করিয়া সে ঘরের ভিতর চলিয়া যায়। ভাবে স্বামীর এ বিরক্তি নিশ্চয় ক্ষণিকের। এখনই সে অনুতপ্ত হইয়া হয়তো ক্ষমা চাহিতে আসিবে। না, রাগ করিয়া সে থাকিবে না। কি একটা মজা করিবে। শুধু সৌন্দর্য দেখিয়াই একদিন সে সব ভুলিত। পেট ভরাইবার জন্য ব্যস্ত হইত না, তাহাই স্মরণ করাইয়া দিবে। কিন্তু অনেকক্ষণ কাটিয়া গেলেও বিভূতির আসিবার কোনো লক্ষণ দেখা যায় না। অমলা রাগ করিবে না ভাবিয়াছিল বলিয়া বোধ হয় তাহার অভিমান হঠাৎ প্রচণ্ড হইয়া ওঠে। অকারণে স্বামীর সামনে গিয়ে 2-4 বার যাতায়াত করিয়া সে ঘরে আসিয়া হঠাৎ খিল দেয়। দরজায় খিল দিলে কেন গো? কি হলো আবার? অমলা সাড়া দেয় না। বিভূতি 2-4 বার কড়া নাড়ে, খুলিবার জন্য অনুরোধ করে। তাহার পর নিজেই হইতে বিরক্ত হয়। মেয়েদের কোনো কাজের যুক্তি খোঁজার নিষ্ফলতা সে অনেক দিন আগেই উপলব্ধি করিয়াছে। খিল খুলিতে পীড়াপিড়ি করিলে বেশি দেরি হইবে এ কথা বুঝিয়া সে নীরবে খানিক বাদে নিজের কাজে চলিয়া যায়। কিন্তু ঘণ্টাখানেক বাদেও ফিরিয়া আসিয়া দরজা বন্ধ দেখিয়া তাহার রাগ হয়। এতটা বাড়াবাড়ি কিসের জন্য? বিরক্ত হইয়া বলে, সন্ধ্যা হয়ে এলো, বেড়াতে যেতে হবে না? খিল দিয়ে ঘরে বসে থাকলেই শরীর সারবে নাকি? এবার ভিতর হইতে অমলা উত্তর দেয়, বেড়াতে সে যাব না। এ পোড়া শরীর তার চিতায় পুড়লেই একেবারে সারবে। বিভূতির রাগ বাড়ে। কড়া নাড়িয়া উষ্ণস্বরে বলে, ওসব ন্যাকামি রেখে তাড়াতাড়ি সাজ পোশাক শেষ করে ফেলো দেখি। অন্ধকার তো হয়ে গেল, আর বেড়াবার সময় কই? অমলা তথাপি দরজা খোলে না। তাহার অশ্রুরুদ্ধ কণ্ঠ শোনা যায়, আমি হয়েছি তোমার আপদবালাই, মরলেই তোমার হাড় জুড়োয়। উঠতে বসতে দাঁত খিচবে যদি, তাহলে চেঞ্জে আসার কি দরকার ছিল? কি হবে আমার শরীর সেরে? বিভূতির আর সহ হয় না। বেশ, কাঁদো তাহলে ঘরের ভেতর বিনিয়ে বিনিয়ে। আমি একাই যাচ্ছি বেড়াতে বলিয়া রাগে সে বাহির হইয়া যায়। বেড়াতে অবশ্য তাহার ভালো লাগে না। বাড়ির অদূরে একটা পাথরের ওপর বসিয়া মেয়েযাত্রার এই অবুঝ অভিমানের কথাই সে ভাবে। এত রাগারাগি করবার মতো সে কি বলিয়াছে? আর যদি একটা রূঢ় কথা বাহির হইয়াই গিয়ে থাকে, তাহার জন্য কি সন্ধ্যাটা মাটি করিতে হয় এমন করিয়া? আর কটা দিনই বা আছে। এখানের প্রত্যেকটা দিন যে তাহাকে কি মূল্যে কিনিতে হইয়াছে সে ভালো করিয়া জানে। এই কটা দিনের ওপর সে ভরসা করিয়া আছে। অমলার জ্বর সারানো চাই। তাহার ভেতর এই মূল্যবান দিনের একটি নষ্ট হইয়া গেল ভাবিয়া দুঃখের আর সীমা থাকে না। কে জানে কতটা উপকার এই দিনটিতেই হইতে পারিত। হয়তো কাল আর জ্বর আসিত না। অন্ধকার হইতে সে বিষণ্ণ মনে বাড়ি ফিরিয়া আসে।
অমলা ঘর হইতে বাহির হইয়াছে, বেড়াইতে না যাক, উনুন ধরাইয়া রান্না চড়াইতে ভোলে নাই। বিভূতির রাগ পড়িয়া তখন ক্ষোভ আসিয়াছে। কাছে গিয়া সে অত্যন্ত স্নেহের স্বরে বলে, মিছিমিছি রাগ করে আছো? হ্যাঁ, আজ বেড়ানোটা কেন নষ্ট করলে বলো দেখিনি? তুমি ভারী অবুঝ। অমলা কিন্তু ফোঁস করিয়া তিক্ত কণ্ঠে জবাব দেয়, যাও, আর শোয়া করতে হবে না, নিজে বেরিয়ে এসেছো তো তাহলেই হলো। বিভূতি আঘাত পাইয়া হাসিয়া স্নিগ্ধস্বরে বলে, বাবারে, এখনো রাগ যায়নি তোমার? তোমার ভালোর জন্যেই তো বলছি লক্ষ্মীটি, রাগ করে শরীরের ক্ষতি এমন করতে আছে? অমলা রাগিয়া বলে, আমার ভালো তো তুমি খুব চাও, চেঞ্জে আনতে টাকা খরচ হয়েছে বলে বুক টন টন করছে, উঠতে বসতে মুখ নাড়ে দিচ্ছ তাই। অন্যদিন হইলে ইহার চেয়ে অনেক বেশি হয়তো বিভূতি সহ করিত, হয়তো আর একবার মান ভাঙাইবার চেষ্টা করিলেই সব গোলমাল মিটাইয়া যাইতে পারিত। কিন্তু আজ তাহার হঠাৎ রাগ চড়িয়ে যায়। উষ্ণস্বরে বলে, তোমার জন্য টাকা খরচ হয়েছে বলে আমার বুক টনটন করছে বটে। করছেই তো। বিভূতি গলা চড়াইয়া বলে, করবে নাই বা কেন? টাকা রোজগার করতে মেহনত হয় না? অমনি আসে নাকি? চেঞ্জে এসে ঘরে খিল দিয়ে থাকবে তো টাকা খরচ করবার কি দরকার ছিল? আমি তোমায় চেঞ্জে আনতে তো ছাড়িনি। বিভূতি সে কথায় কান না দিয়ে ধরা গলায় বলিয়া যায়, বিয়ে হওয়া স্তর জ্বালিয়ে পুড়িয়ে মারল। মরবে তো জানি, তা সোজাসুজি আগে থেকে মরলে তো আর আমার এত ঝঞ্ঝাট পোহাতে হয় না। অমলা সবেগে স্বামীর দিকে ফিরিয়া দাঁড়ায়। আমার জন্য তোমার ঝঞ্ঝাট পোহাতে হচ্ছে? অন্ধকারে বিভূতি মুখ নিচু করিয়া দাঁড়াইয়া থাকে, উত্তর দেয় না। স্বামীর দিকে চাইয়া খানিক দাঁড়াইয়া থাকিয়া অমলা রুদ্ধকণ্ঠে বলে, বেশ, আজই তোমার ঝঞ্ঝাট চুকিয়ে দিচ্ছি। অন্ধকারে অমলা খোলা দরজা দিয়ে হঠাৎ বাহির হইয়া যায়। বিভূতি আগাইয়া ধরিতে গিয়াও বোধহয় কী ভাবিয়া আবার ফিরিয়া বসিয়া পড়ে। অমলা ছেলেবেলা হইতে ভয় কাতর, সে জানে। রাগ করিয়া বাহির হইয়া গেলেও বেশিক্ষণ সে থাকিতে পারিবে না, এখনই ফিরিবে। কিন্তু একটু একটু করিয়া অনেকক্ষণ কাটিয়ে যায়, তবু অমলা ফেরে না। বিভূতি এবার ভীত হইয়া ওঠে। দরজার কাছে আগাইয়া গিয়া কাহাকেও দেখিতে পায় না। মৃদু স্বরে ডাকে, অমলা। কোনো সারা শব্দ নয়। বিভূতি আরও জোরে স্থির নাম ধরিয়া ডাকে, তবু কোনো উত্তর মিলে না। এক অজানিত আশঙ্কায় তাহার বুক কাঁপিয়া ওঠে। ঘরে আসিয়া লণ্ঠনটা জ্বালাইয়া লইয়া সে দ্রুত পদে অমলাকে খুঁজিতে বাহির হইয়া যায়। নিস্তব্ধ অন্ধকার রাত্রি, তাহারই মাঝে সুদূর পথে থাকিয়া বিভূতিভূষণের ব্যাকুল কাতর আহান শোনা যায়, অমলা। ঘাটশিলার স্টেশনে বসিয়া গভীর এক অন্ধকার রাত্রে আমরা বিভূতি অমলার দাম্পত্য জীবনের এই কাহিনীটি শুনিয়াছিলাম। কেমন করিয়া কী অবস্থায় শুনিয়াছিলাম তাহার বিবরণ বড় অদ্ভুত। ছিলাম চক্রধরপুরে। হঠাৎ রমেশের খেয়াল হইল অন্ধকারে মোটরে করিয়া গেলুডিতে গিয়া বিভাসকে চমৎকৃত করিয়া দিতে হইবে। আগের দিন সকালবেলা বিভাসের বাড়ি হইতে 3 জন মোটরে করিয়া চক্রধরপুর রওনা হইয়াছিলাম। হঠাৎ পরের দিন গভীর রাতে তাহার দরজায় গিয়া ডাক দিলে বিস্মিত হইবার কথা। শুধু বিভাসকে চমকাইয়া দিবার জন্য এই রাতে এতখানি পথ যাইবার তেমন স্পৃহা আমার ও বীরেনের কাহারও ছিল না।
কিন্তু রমেশের উৎসাহ দমাইয়া রাখা কঠিন। শেষ পর্যন্ত তাহার প্রস্তাবে রাজি হইতে হইল। গোল বাঁধিল শুধু সোফারকে লইয়া। স্পষ্ট না বলিলেও ভাবে বোঝা গেল এই অন্ধকার রাত্রে মোটর হাঁকাইয়া যাইতে তাহার বিশেষ আপত্তি আছে। সে সম্বন্ধে সবিশেষ প্রশ্ন করিয়া মনে হইল ভয়টা তাহার পার্থিব কোনো প্রাণী বা দ্রব্য বিশেষের জন্য নয়, তাহার ভয় ভৌতিক। এ পথে রাত্রে মোটর চালানো নাকি মোটেই নিরাপদ নয়। কিন্তু তাহার কোনো আপত্তি রমেশ টিকিতে দিল না। সন্ধ্যার খানিক বাদেই রওনা হইয়া পড়িলাম। পরিষ্কার সোজা পথ, গাঢ় অন্ধকারের ভিতর দিয়া আমাদের প্রখর হেডলাইট সে পথ ভেদ করিয়া চলিয়াছে। মনে হয় যেন অন্ধকারের ভিতর হইতে আমাদের আলোর পথ প্রতি মুহূর্তে আমরা সৃষ্টি করিয়া চলিয়াছি। যে বেগে মোটর চলিতেছিল তাহাতে পৌঁছতে অতিরিক্ত দেরি হইবার কথা নয়। রমেশের পাটা সামনের সিটের ওপর তুলিয়া দিয়া আরামে মাথা হেলান দিয়া বলিল, কি আরাম বলো দেখি? অন্ধকার রাত্রে মোটর চালাবার মতো মজা আছে? বিশেষত এমনি পথ। বীরেন বলিল, কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলো দেখি। মনে হয় যেন আমাদের হেডলাইটকে সবলে ঠেলে এগুতে হচ্ছে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার ফিরব। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প তোমরা শুনতে পাও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।